সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আশা করছি সবাই সুস্থ, সুন্দর এবং ভালো আছো। আমি ভালো রয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এর আগের যে ক্লাসগুলো আমরা করেছি ক্লাস 8-এ, সেই ক্লাসগুলো ছিল বেশ খানিকটা প্রাণবন্তকর এবং ভালো লাগার কথা আর কি। আমি তোমাদেরকে একটা ক্লাসে একটা সিনেমা দেখানোর ব্যবস্থা করেছিলাম। মিনিকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কেমন ছটফট করে কথা বলে, রহমতকে দেখানোর চেষ্টা করেছিলাম। এরপর নতুন দেশ কবিতা পড়িয়েছিলাম, সেখানেও তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আশা করছি। এবং আজকে আমরা যে বিষয়টা পড়াবো, কবিতা এবং যে গল্প পড়েছিলাম তার চেয়ে একটু ভিন্ন একটা গদ্য আমি তোমাদেরকে পড়াবো। তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি যে আমরা আসলেই কোন দিকে যাব আজকে। আমরা আসলে যে কাজ করি বা যে কাজ করার জন্য আমরা প্রচেষ্টা করি, সেটি করার আগে বাঙালি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একবার একটা প্রবন্ধ ওই কবিতা লিখেছিলেন। সেই কবিতাতে তিনি বলেছিলেন যে মাথায় মানে বহরে বড় মাথায় ছোট, বাঙালি শুধু মাথায় ছোট। তো বহরে বড় মানে দেখতে শুনতে অনেক বড় তারা, কিন্তু মাথায় মানে বুদ্ধিতে কম, কারণ তারা কাজ করে না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিল যে বাঙালি কাজের চেয়ে বেশি ভাবে। ভাবতে তো হবে, কারণ একটা বিষয় যদি আমরা না ভাবি তাহলে আমরা কখনো সেই জিনিসটাকে বুঝতে পারবো না। তো আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে, কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে যে আমাদের ভাবনা চিন্তার পাশাপাশি আমাদেরকে ভাবতে হবে নতুন নতুন কিছু করার জন্য যে প্রচেষ্টা সেইটা, এবং আমরা যা ভাববো সেই মোতাবেক আমরা কাজ করব। এটা আমাদের একটা বিষয়। তো আমরা আসলে অনেক সময় কাজ করতে যাওয়ার আগে অনেক ভাবতে ভাবতে এতটা সময় চলে যায় যে কাজের জন্য আর সময় দিতে পারে না, যার কারণে আমাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হয় না। আর বাস্তবায়ন না হওয়ার ফলে আমরা অনেক দিক থেকে অনেকভাবেই কিন্তু আমরা ঠকে যাই বা হেরে যাই। আমরা আমাদের জাতীয় জীবনে বলো বা ব্যক্তিগত জীবনে বলো, সমাজ জীবনে বলো, আমরা কোনোভাবেই নিজেদের প্রভাবটা ফেলতে পারি না, কারণ যে কাজ করে না সে কখনো উন্নতি লাভ করতে পারে না। যেমন আমরা যদি একটা নির্দিষ্ট সময়ে, যেমন 1971 সালে ধরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না ভাবতেন যে এখন আমাদের স্বাধীনতা দরকার, হয়তো আমরা স্বাধীনতা পেতাম না। অথবা যদি আমরা একটা ভালো কাজ করার জন্য, যেমন ক্লাস 8-এ আমরা এখন জেএসসি পরীক্ষা দেব ধরো, তো জেএসসি পরীক্ষা দিতে গেলে আমরা যদি এখন শুধু ভাবি যে জেএসসি পরীক্ষা কেমন হবে, এটা কঠিন কিনা, এটা আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে, মানে এত কিছু ভাবি, আর আমরা যদি লেখাপড়া না করি, যেমন আমি যদি মনে করি যে পরীক্ষা আমি A+ পাবো, A+ পেয়ে আমি সেইটা দিয়ে 9-10 পড়বো, তারপর কলেজে পড়বো, ইউনিভার্সিটিতে পড়বো, পড়ে পড়ে আমি অনেক বড়, এটা নিয়ে তুমি সারা বছর ভাবতে থাকো। ভাবতে 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 তোমার সময়টা চলে গেল। তখন তুমি দেখলে যে নভেম্বর মাসে এসে গেছে, 2 তারিখে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। তো তখন দেখা যায় তুমি তাড়াতাড়ি করে বই কোথায় কোথায় আছে, তখন যদি কাজে হাত দাও তখন তুমি আর কোনো কিছুই বুঝতে পারবে না। তার মানে একটা বিষয় আমরা এখানে প্রতীয়মান হচ্ছে যে আমাদেরকে জানতে হলে, আমাদেরকে উপলব্ধি করতে হলে, আমাদেরকে ভাবতে হলে আমাদের চিন্তা করতে হবে। কিন্তু চিন্তার মানে এই নয় যে তুমি সময়কে অতিক্রম করে সেই চিন্তাটাকে আবার কাজে লাগাবে, তারপরে সেই বিষয়টাকে তুমি সামনে এনে নতুন করে শুধু ভাবতেই থাকবে, সেই উপলক্ষে কোনো কাজ করবে না বা সেই নিজেকে সেখানে শ্রম দিবে না, তাহলে তো তুমি সেই ফলটা লাভ করতে পারবে না। মানে বিষয় দাঁড়াচ্ছে এখানে যে আমরা যদি আমাদের কাজকে মূল্যায়ন করতে হয় তাহলে আগে একটু ভাবতে হয়। যেমন আমি জেএসসি পরীক্ষার কথা বলছিলাম, জেএসসি পরীক্ষা যখন আমাদের সামনে আসছে, সেই বিষয়ে আমাদের আগে ভাবতে হবে যে এই পরীক্ষাটা কিভাবে এটা পড়তে হবে এবং কিভাবে ভালো করতে হবে। আমরা অনেক সময় এটা নিয়ে ভাবতে 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 সময় কাটিয়ে দিই। ইভেন শুধু জেএসসি পরীক্ষা নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই অনেকেই আছে যে শুধু ভাবতে থাকে, এবং এইটা যদি ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে এক পর্যায়ে সে কিন্তু তার পথ হারিয়ে ফেলে। কারণ কি, সে কাজ যখন করবে সে কাজের সময়টা সে পায় না। তো আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের কাজ করতে হবে, ভাবতেও হবে। আমাদের এই ভাবনা চিন্তার মধ্যে, যেমন তোমাকে কথা বলি যে জাতি অলস, যে জাতি ঘুমিয়ে থাকে, যে জাতি কাজ করতে চায় না, যে জাতি কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় না, সে জাতি কখনো জীবন উন্নতি লাভ করতে পারে না। আর উন্নতি লাভ না করা মানে কিন্তু পিছিয়ে থাকবে পৃথিবী থেকে, নিজের কাছ থেকে নিজে। ইভেন যখন তুমি কোথাও যেতে চাইবে, যখন তুমি অনগ্রসর হবে, একটা জাতি দুর্বল জাতিতে হবে, তখন তুমি কখনো সামনে এগিয়ে যেতে পারবে না। অতএব আমাদেরকে সামনে এগিয়ে যেতে গেলে নিজস্ব হয়ে কিছু ভাবনা চিন্তা থাকবে, এবং সেই ভাবনা চিন্তা ধরে ধরে কিন্তু আমরা সামনে একটা সিঁড়ি বাই সিঁড়ি উঠে যাব। অতএব তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করতে চাচ্ছ। পরীক্ষা সামনে এসছে, আমাদের ঠিক এইরকমই একটা বিষয় নিয়ে আমাদের একটা লেখা রয়েছে। আমরা আজকে একটা প্রবন্ধ পড়বো। প্রবন্ধ তো বোঝো তো হয়তো বা তোমরা,
যেহেতু ক্লাসে এইটা তোমরা নতুন প্রবন্ধ শুরুতেই পড়ছো, প্রবন্ধ হচ্ছে কোনো বিষয়ে ধরো যুক্তি তর্ক দিয়ে লেখা। যেমন আমরা একটা কবিতা পড়েছিলাম, ওটা ছন্দ মিল করে করে লিখেছি, যে একটা কিশোর খুব ভাবনা চিন্তা করতে করতে সে কোথায় যাচ্ছে, নদীর ঢেউয়ের সাথে মিশে যাচ্ছে, কিন্তু সেই বিষয়টা আসলে কাব্যিক ছিল, ছন্দে ছন্দে মিল ছিল। সে নারকেলে গাছ দেখে বড় বড়, তারপরে সে নদী দেখছে, তারপরে সে বাতাসের সাথে সাথে ভেসে যাচ্ছে, নৌকাটা কোথায় ঢেউ হচ্ছে। এই যে যে বিবরণগুলো ছিল সেটা বেশ কাব্যিক ছিল। আবার ছোট গল্প কি ছিল, কাহিনী ছিল, তোমার আমার মতো মানুষ ছিল, এবং বিষয় ছিল হলো যে সেখানে কাহিনী ধরে ধরে একটা ঘটনাকে পেশ করা হয়েছে। রহমত, মিনি, মিনির বাবা, মিনির মা, কাবুলিওয়ালা, যেটা সব কিছুই এসছে সেখানে। কিন্তু প্রবন্ধ হলো এখানে এরকম ছন্দও থাকবে না, এরকম কোনো গল্পও থাকবে না। কি থাকবে, কোনো একটা বিষয়কে তোমাকে বোঝাবে আর তোমাকে সেটা বুঝতে হবে। তুমি যদি মানুষকে শুধু ভাবতে ভাবতে কাজে, ধরো তুমি একটা লিডার, আমরা বঙ্গবন্ধুর কথা বলছিলাম, তাছাড়া সব সব ক্ষেত্রে আর কি, তুমি একটা লিডার বা নেতা, তুমি এটা লিডারশিপ বা নেতৃত্ব দিতে যাচ্ছ কোথাও। তো তুমি যদি যখন ধরো আমরা সকাল 9টায় একটা কাজ করবো, ধরো একটা পুকুর খনন করবো আমরা, পুকুর খনন করতে যে আমরা সকাল 9টায় কাজ করার সবাইকে কথা। এখন তুমি চিন্তা করছো কাজ কেমন হবে, কি করা যায়, কিভাবে করা যায়। যখন তুমি চিন্তা করতে করতে 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বেজে গেছে। এখন ওই লোকগুলো বসে থেকে থেকে কি করলো, ও চলে গেছে এবং চলে যাওয়ার পরে তুমি আবার এসে যদি সবাই যখন চলে গেছে, ওরা একটা নতুন উদ্যম নিয়ে আসছিল, সাহস নিয়ে এসেছিল যে আমরা আজকে পুকুরটা খনন করব। যখন তো চিন্তা করতে করতে টাইম চলে গেছে, তখন ওদেরকে যদি আবার ডাকো, তাহলে ওরা কি আর সেই নতুন উদ্যমে কাজ করতে পারবে না। অতএব আমাদেরকে ভাবতে হবে সময় মতো, কাজও করতে হবে সময় মতো। শুধু ভাবনা চিন্তানে পড়ে থাকলে জীবন উন্নতি লাভ করা যাবে না। অর্থাৎ আমাদের ঠিক এইরকম একটা প্রবন্ধ রয়েছে, যেটা বলছিলাম প্রবন্ধ। তো দেখতে পাচ্ছ, ধরেই হয়তো ফেলছো যে এখানে দেখ কাজী নজরুল ইসলামের ছবি দেখতে পাচ্ছ, এটা কাজী নজরুল ইসলামের ছবি। এখানে উপরে দিয়েছে ভাব ও কাজ। ভাব ও কে লিখেছেন, কাজী নজরুল ইসলাম। ক্লাস 6-এ, ক্লাস 7-এ তোমরা আমার কাছ থেকে অনেক তথ্য শুনেছো কাজী নজরুল ইসলাম সম্পর্কে। সেই তথ্যগুলোকে মিশ্রণ করে, সেই তথ্যগুলো সংগ্রহ করে এক করবে। তো 6-এ যেটা পড়েছিলে, আমি পড়িয়েছিলাম তোমাদেরকে সেই ঝিঙে ফুল, 7-এ তোমাদের পড়িয়েছি, 8-এ তোমাদেরকে পড়তে হচ্ছে। তখন এই যে যে পড়াগুলো নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সম্পর্কে আমরা সবাই জানি। তারপর আবার আমরা একটু শুনবো। কিন্তু এখানে যে কথাটা বলেছে ভাব ও কাজ, শুধু চিন্তা করলে হবে না। আমরা মনে আছে যে নরহরির কথা ক্লাস 6-এই চিন্তাশীল নাটক পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। শুধু চিন্তা করলে হবে না, সূর্য কেন ওঠে, এই চিন্তা করতে 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 তুমি এক পর্যায়ে দেখবা যে আসলে মজা পাচ্ছ না, যে কি সময় চলে যাচ্ছে, সূর্য ওঠে আবার ডুবে যাচ্ছে, তাহলে সূর্য কেন ডোবে, এই যে চিন্তা, এটা না, সূর্য কেন ডোবে সেই বিষয়ে তুমি চিন্তা করবে, তারপর সের উপরে তোমাকে গবেষণা করতে হবে, তাহলে তুমি ফল পাবে। কাজ করতে হবে, তুমি যদি কাজ না করো তাহলে তার কোনো ফল আসবে না। তো এই যে ভাব ও কাজ, আমি আশা করছি তোমাদের আমি বিষয়টা বোঝাতে পারছি যে ভাবতে হবে এবং কাজও করতে হবে। একটা জাতীয় জীবনে নিজের উন্নতি করার জন্য, সমাজে উন্নতি করার জন্য, দেশকে উন্নতি করার জন্য, এমনকি পৃথিবীকে সুন্দর করার জন্য তোমার চিন্তা ভাবনা দরকার আছে। কিন্তু সেই চিন্তা ভাবনার সাথে শ্রম দিতে হবে। পরিশ্রমেই কল্যাণ আনে, শ্রমেই মানুষের শ্রেষ্ঠত্ব হয়। তো এইটাই হচ্ছে আমাদের কথা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, শুধু চিন্তা করলেই হবে না। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জেনে আসি, তারপরে না হয় আমরা মূল গদ্যে চলে যাব, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম কে ছিল আমি একটু পড়ে শোনাবো, তারপরে তো আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় তথ্যগুলো এখানে দিয়ে দেব, ঠিক আছে? তো এখানে কাজী নজরুল ইসলাম দেখো 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে লেখা আছে যে কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 25শে মে, 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটা তোমরা জানো, 1899 সালে উনি 25 মে জন্মগ্রহণ করেছেন। 1976 সালে 29 আগস্ট উনি মারা গিয়েছিলেন। তো এই যে
ওনার জন্ম মৃত্যু, তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি দারিদ্রতার জন্য, অনেক অভাবে ছিলেন। আমরা অনেকেই হয়তো নিজেদেরকে দুর্বল মনে করি যে আসলে যারা টাকা পয়সা কম অভাবী হয় তারা হয়তো জীবনে কিছু করতে পারে না, কিন্তু তুমি যে লক্ষ্য নিয়ে চলো, লক্ষ্য নিয়ে তোমার যদি পথ চলা শুরু হয় তাহলে তুমি দেখতে পাবে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটু এঁকে বেঁকে যেতে হয়, অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়, কিন্তু এর মানে এই নয় যে তুমি কোনো পথের বাঁকে যেয়ে বা কোনো বাধা পেলে সেখানে থেমে যাবে। অর্থবিত্ত তো সবার একই রকম থাকবে না, এটাই নিয়ম, কিন্তু সেটার জন্য তোমাকে দুঃখ কষ্ট পেয়ে মনের ভিতরে আঘাত নিয়ে চলতে হবে না। তোমাকে মনে করতে হবে জীবন অর্থই প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া। তো যখন আমরা সেই প্রতিকূলতাকে জয় করতে পারবো, সামনে এগিয়ে যাব, তখন আমরা আমাদের বাস্তবিক জীবনে একটা সন্ধান পাবো এবং আমরা নিজেরাও তখন হয়তো ধনে মানে যশে খ্যাতিতে সব দিক থেকেই সুন্দর এবং ভবিষ্যৎ নির্ভর একটি জীবন গড়তে পারবো। তো তোমরা যখনই দেখবে মহামানবদের জীবনে পড়ে দেখবে যে সবাই অতি দরিদ্রতা থেকেই কিন্তু উঠে গেছে। তোমরা যদি ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মহামানবের কথা বলো, তিনিও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু অনেক দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো সেক্ষেত্রে তিনি কিন্তু অনেক বড় হয়েছেন এবং পরক্ষণে কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পরিণত হয়েছেন। আবার এইভাবেও দেখো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছিলাম, তিনি একটা কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে তিনি একটা জাতির পিতা হয়েছেন বা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েছেন। আবার যদি নজরুল ইসলামের কথা বলো, তিনিও একেবারে দরিদ্রতার জন্য স্কুলে পড়া ছেড়ে দিয়েছেন, লেটো গানের দলে যোগ দিয়েছেন, রুটির দোকানে কাজ করেছেন, ল্যাম্পের নিচেই যে রাস্তার বাল্ব থাকে বাল্বের নিচেই যে পড়াশোনা করেছেন, এই যে কষ্ট করেছেন এর মধ্য দিয়েই তিনি কিন্তু সফলতা পেয়েছেন। তাই তিনি বলছে যে তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ বেঁধেছিল 1914 সালে এবং সেটা শেষ হয়েছিল 1919 সালে। তো যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, মানে যে আর্মি সৈনিকদের একটা গ্রুপ, সেটা ভেঙে দেয় 1919 সালে। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। যুদ্ধের ভেতরেই কিন্তু উনি লিখতেন, তার বাঁধনহারা নামে একটা বই ছিল, সে ওখানে বসে যুদ্ধের সময় লিখেছেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। বিদ্রোহী কবিতা প্রকাশ পায় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। কবির অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক চেতনা মানে তার কবিতার মধ্যে, গল্পে, উপন্যাসের মধ্যে মানুষকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কোনো ধর্মকেই প্রাধান্য তেমন তিনি দেননি। এবং নজরুল ইসলামের মূল আদর্শ ছিল হিন্দু মুসলিমের একাত্ম হয়ে যেন আমাদের এই বাঙালি সমাজ চলতে পারে, আমরা যেন সবাই মিলেমিশে থাকি। তো বলছে কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকে। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি মুসলমানদের যেমন গজল গান লিখেছেন তেমন হিন্দুদের জন্য এরকম হিন্দুদের শ্যামা সঙ্গীত লিখেছেন, মানে ওদের হিন্দুদের গজল মতো আর কি। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহার কুশলতা দেখিয়েছেন, অনেক শব্দ তিনি নিজে নিজে ব্যবহার করেছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনা ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। 1972 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু, হিন্দোল, চক্রবাক। উপন্যাস রয়েছে মৃত্যুখোদা, কুহেলিকা। গল্পের বই রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধের বই রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক রয়েছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 সালের 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান। এই হলো কবি সংক্ষিপ্ত জীবনী। তো চলো আমরা একটু জেনে আসি যে নজরুল ইসলামের পুরা ঘটনাটাকে। জন্ম, এটা খাতায় তুলে নেবে তোমরা। জন্ম 1899 সালের 25 মে। বাংলা কত সাল? 11 জ্যৈষ্ঠ 1306। 11 জ্যৈষ্ঠ কত? 1306।
ছয় বঙ্গাব্দ বাংলা। হ্যাঁ, এটা ইংলিশ, এটা বাংলা। ওনার স্থান কোথায়? যে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আসানসোলের চুরুলিয়া গ্রামে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ওনার শিক্ষা, দশম শ্রেণী, উনি আর পড়াশোনা করতে পারেননি, দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন। স্কুলে লেখাপড়া শেষ। কারণ এরপর অংশগ্রহণ প্রথম বিশ্বযুদ্ধ, সালটা লিখে নেবে, 1914 থেকে 1919। সৈনিক পদে, হ্যাঁ, সৈনিক পদে বাঙালি পল্টনে। এটা পরীক্ষা কিন্তু আসতে দেখা যায়, জিএসসি পরীক্ষা। হ্যাঁ, এই বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় কখন? এখানে লিখুন 1919 সালে। 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়। ঠিক আছে। এরপরে ওখান থেকে তিনি ফিরে আসেন, ইনি ফ্রান্সে যুদ্ধ করেন। হ্যাঁ, ফ্রান্স থেকে তিনি ফিরে এসে সাহিত্য সাধনায় নিয়োজিত হন এবং পরবর্তী তিনি অনেক সাহিত্য লিখেছেন। তার প্রকাশ আর কি, দেখো, প্রথম প্রকাশ কি? বিদ্রোহী কবিতা। তা এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়, বিদ্রোহী কবিতা। কোন পত্রিকায়? সাপ্তাহিক বিজলি, সাপ্তাহিক বিজলি পত্রিকায়। এর পত্রিকাটা লিখে দিই, পত্রিকায়। ঠিক আছে। এরপরে তার চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। এই কবিতাটা ছাপার পরে এটা মনে থাকবে তোমাদের। তিনি প্রবল প্রতিবাদ করেন কি? অবিচার শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। তার কবিতায় এটা দেখা গেছে, প্রতিবাদ, অবিচার ও শোষণের বিরুদ্ধে। ঠিক আছে। তার কবিতায়, গল্পে, সবকিছুতে এটা দেখা গেছে। এই জন্য তাকে উপাধি, এই যে অবিচার শোষণের বিরুদ্ধে লিখাতে, তাকে আমরা বিদ্রোহী কবি বলি, বিদ্রোহী কবি। তারপরে তার অবদান দেখো, তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনায় উজ্জ্বল দৃষ্টান্ত। দেখো, আমরা এটা লিখি, রচনাবলীর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বলতো অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃশ্য। অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক চেতনা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তার অবদান কি লিখেছে দেখো, কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক। তুমি জানো যে বাংলা ভাষায় সবচেয়ে বেশি গান লিখেছেন কাজী নজরুল ইসলাম, 6000-এর বেশি গান। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক। সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প। আরো অনেক লেখা রয়েছে তার অবদান। এরপরে সাম্যবাদী চেতনা ভিত্তিক তিনি কি লিখেছেন? অসাম্প্রদায়িক চেতনা না, তিনি কি লিখছে বলতো? যেমন উনি লিখেছেন যে শ্যামা সঙ্গীত, গজল ও ইসলামী গান।
গজল ইসলামী গান। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কিন্তু সমাজ সঙ্গীত, বিভিন্ন কবিতাও লিখেছেন। আচ্ছা, তার উল্লেখযোগ্য, তিনি রোগাক্রান্ত হন, রোগাগ্রস্ত, কত রোগাগ্রস্ত 1942 সালে, মানে 43 বছর বয়সে, 42 সালে বা 43 বছর বয়সে। ওকে, এরপরে তিনি আমাদের জাতীয় কবি, এটা জানো, কবির দেখো নাগরিকত্ব, কত সালে দেওয়া হয়? 1972 সালে। এবং জাতীয় কবি, আমাদের জাতীয় কবি, ঠিক আছে। তার কিছু উল্লেখযোগ্য বই আমরা দেখবো এবং তারপর তার মৃত্যুটা দেখবো। তুমি এখানে দেখো যে জন্ম 1899 সালের 25 মে, 11 জ্যৈষ্ঠ 1306। উনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে, আসানসোল একটা মহকুমা ছিল। দশম শ্রেণী পর্যন্ত তার শিক্ষা। তিনি অংশগ্রহণ করেছেন সৈনিক পদে প্রথম বিশ্বযুদ্ধে, ফ্রান্সে যুদ্ধ করেছিলেন। তিনি 1919 সালে এই যে বাঙালি পল্টনে যোগদান করেছিলেন, সেখান থেকে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়েছে, তাকে ভেঙে দেওয়া হলো। এবং 1919 সালে তিনি সাহিত্যে নতুনভাবে আবির্ভূত হলেন। আর যখন তিনি লেখা শুরু করলেন, তখন তার একটা বিদ্রোহী কবিতা সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশ পেলে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। এবং তাকে, তিনি যে লেখা লিখেছিলেন সেটা ছিল অবিচার ও শোষণের বিরুদ্ধে, যার কারণে আমরা তাকে বিদ্রোহী কবি বলে থাকি। আর তিনি যে সমস্ত বই লিখেছেন, সেই বইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টি করা, অর্থাৎ কোনো ধর্ম বিরুদ্ধ বা কোনো ধর্মকে খারাপ বলে অন্য ধর্মকে ভালো বলা তিনি বলেননি। তিনি সবসময় সকল ধর্মের ভালো বলেছেন আর কি, এই জন্য অসাম্প্রদায়িক চেতনা। আর তিনি যেমন হিন্দুদের জন্য লিখেছেন শ্যামা সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত, মুসলিমদের জন্য লিখেছেন গজল, ইসলামী গান লিখেছেন, এটা একটা বিষয়। আর তার অবদান রয়েছে কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, আরও অনেক কিছুতেই। তিনি 1942 সালে বা 43 বছর বয়সে দুরারোগ্য একটি ব্যাধিতে রোগাক্রান্ত হন। এবং রোগে আক্রান্ত হয়ে তিনি আর কখনো সেটা কথা বলতে পারেননি। মূলত কথা না বলতে পারার বিষয়ই হচ্ছে যে তিনি আর সাহিত্য সাধনা করতে পারেনি, অর্থাৎ সাহিত্যটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আর তিনি বাংলাদেশে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে 1972 সালে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছিল। এই হলো। এরপরে তার কিছু বইয়ের নাম শিখবো, তার মৃত্যুটা জানবো। মৃত্যু তো জেনেই গেছি, তো তার কিছু বই আছে, সে বইগুলো আমরা তোমার লিখেছি উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ, উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ, এটা তোমরা লিখে নিবে। তার বই আছে, ধরো প্রথম বই 1922 সালে তার প্রথম বই বের হয় অগ্নিবীণা, 1922। এটা তোমাদের বইয়ে নাই, একটু জেনে রাখতে হবে আর কি, অগ্নিবীণা। হ্যাঁ, আচ্ছা। এরপরে অনেক বই বের হয়েছে তার, শুনিয়েছি তোমাদের, একটু চর্চা করি। লেখো উল্লেখযোগ্য বই, উল্লেখযোগ্য গ্রন্থ কি কি রয়েছে দেখো। এর ভিতরে উল্লেখযোগ্য গ্রন্থের ভিতরে রয়েছে কবিতার বই। কবিতা কি কি দেখো, অগ্নিবীণা, বিশ্বের বাসী, সাম্যবাদী, সর্বহারা। অগ্নিবীণা, বিশ্বের বাসী, বিশ্বের বাসী, তারপরে রয়েছে সাম্যবাদী, সর্বহারা। সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক প্রভৃতি রয়েছে। ওকে, এরপর রয়েছে তার উপন্যাস, খেয়াল করো। এরপর রয়েছে উপন্যাসের মধ্যে মৃত্যু খোদা, কুহেলিকা, এটা পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, মৃত্যু খোদা, কুহেলিকা, আর একটা আছে, দরকার নেই, এই দুটোই মেন। এরপরে গল্প গ্রন্থ,
গল্পগ্রন্থ রয়েছে কি কি? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। ব্যথার দান, ব্যথার দান, রিক্তের বেদন, রিক্তের বেদন, শিউলিমালা প্রভৃতি। হ্যাঁ, এরপরে প্রবন্ধ রয়েছে। প্রবন্ধ রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল, রুদ্রমঙ্গল প্রভৃতি। এরপরে রয়েছে নাটক। নাটক রয়েছে কি কি বলতো? কি কি দিচ্ছে? ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। আর পুতুলের বিয়ে নামে তার ছোট একটা নাটক আছে বাচ্চাদের জন্য, সেটা যেহেতু বইয়ে নাই, ওনার মৃত্যু। উনি মারা যান হলো 1976 সালের 29 আগস্ট ঢাকায়। 1976 সালের 29 আগস্ট ঢাকাতে। ওকে, এই হলো মূলত নজরুল ইসলাম সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম, অনেকগুলো কথা শুনেছি এবং ভাবো কাজ সম্পর্কে। তাহলে এটা একটু লিখে নাও, লিখে নিয়ে মোটামুটি আমরা এখন তাহলে মূল পড়ায় চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে কবিতার বই, এটাই তার প্রথম কবিতার বই, তারপরে আরো বের হয়েছে অনেক কবিতার বই, উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক, সবকিছুতে তার একটা অবদান রয়েছে। আর 1976 সালে 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদ রয়েছে, সেন্ট্রাল মসজিদ, তার পাশেই কবর দেওয়া হয়। সেখানে জয়নুল আবেদিনেরও কবর রয়েছে, তোমরা যে ঢাকায় আসো দেখতে পাবে। তো এই যে বিষয়টা তোমরা দেখলে আমি আশা করছি যে এটা বুঝতে পেরেছো। এবং আমরা চলে যাব আজকে ভাবো কাজে সামান্য একটা অংশ পড়বো, আগামী ক্লাসের পরের পার্টটা পড়ে আমরা শুরু করব। ঠিক আছে, আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি যে ভাবনা একটা জিনিস, কাজ আর একটা জিনিস, কিন্তু দুটোর সাথে সম্পর্ক রয়েছে। তুমি যে না ভেবে হঠাৎ করেই ধরো একটা ঘরের মধ্যে ঢুকেছো, হঠাৎ করে তুমি ঘরের ভিতরে ছবি লাগানো শুরু করছো, এই তোমার বাবা এসে গেছে, এসে বলে এই কি করছো তুমি, তুমি এই ছবিটা এখানে লাগিয়েছো কেন, তুমি ওখানে লাগানো কেন, তুমি ভেবেছো কিছু, তুমি ভাবো না কেন, এই যে এটা বলা শুরু করছে, তখন তো তোমার মন খারাপ হবে। তো এই জন্য আগে ভাবতে হবে, অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে, তারপরে কাজ করতে হবে। তুমি যদি কাজের সময় কাজ না করো, যেমন হেরে যাবে, কাজের আগে যদি না ভেবে কাজ করো তাহলে হেরে যাবে। অর্থাৎ তোমাকে পরিকল্পনা মাফিক সুন্দর করে একে অপরকে মিলেমিশে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। তো চলো তাহলে আমরা ভাবো কাজে কি আছে সেটা দেখি। আজকে কিছু অংশ পড়বো, আগামী দিন আমরা পুরো অংশটা পড়বো। এই গল্পটা পড়ার জন্য হচ্ছে আমরা মহৎ কাজে অনুপ্রাণিত হব, ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হবে, এবং আমরা সময়কে ব্যবহার করব, চিন্তা করেই কাজ করব। ঠিক আছে, সবাই বইটা বের করে ভাব ও কাজ এই অধ্যায়ে যাও, পৃষ্ঠা নাম্বার 6। লিখেছেন কাজী নজরুল ইসলাম। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে নজরুল একটা চশমা পরে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো সেখানে লেখা হলো, ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এই জিনিস দুইটার কিন্তু আসমান জমিন তফাৎ। বলেছে ভাবে আর কাজে সম্বন্ধটা মানে সম্পর্কটা খুব কাছাকাছি হলেও এই জিনিস দুটোর সম্পর্কটা আসমান আর জমিন তফাৎ, অনেক পার্থক্য আছে এর মধ্যে, ভাব এবং কাজের মধ্যে। কিভাবে? ভাবনা হলো একটা আলাদা জিনিস, আর চিন্তা হলো একটা, এই কাজটা হলো একটা আলাদা জিনিস। তাহলে আমাদেরকে যদি চিন্তা করতে হয়, তা চিন্তা করেই কিন্তু বসে থাকলাম, কাজ করলাম না, সেটা খারাপ হবে। আবার যদি আমাদের ভাবতে হয়, ভাবতে গেলেই বসে থাকলাম, কাজ হলো না, তাহলে হবে না। আমাদেরকে এদের পার্থক্যটা বুঝতে হবে। কিভাবে? ভাব জিনিসটা হইতেছে মানে হচ্ছে, তোমার সাধু ভাষা, বুঝতে পারছো? ভাব জিনিসটা হচ্ছে পুষ্পবিহীন সৌরভের মতো। পুষ্প মানে ফুল, ভাব জিনিসটা হলো পুষ্পবিহীন
সৌরভ মানে ফুল নেই কিন্তু গন্ধ আছে, মানে অলৌকিক। যেমন ধরো আমি কল্পনা করছি যে আমি আমার কাছে 1000 টাকা যদি থাকে, একটা দোকানে যাব, যে বড় বড় রসগোল্লা আছে সেটা কিনে কিনে খাবো, টপ টপ করে খাচ্ছি। চিন্তা করছো, ভাবছো, তাহলে কি তুমি নিজের ভিতরে ফিলিংস নিয়ে এসছো যে না রসগোল্লা মিষ্টি, কিন্তু তোমার পকেটে টাকা নাই, তখন তো তুমি রসগোল্লা খেতে পারবে না। তার মানে কি, তোমাকে এই যে বলছে যে ফুল ছাড়া যেমন সেন্ট বা গন্ধ সৌরভ, তার মতো হচ্ছে ভাব একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। ভাব হচ্ছে একটা অবাস্তব উচ্ছ্বাস বা একটা কল্পিত একটা আনন্দ। ও রসগোল্লা খাবো, রসগোল্লা খাবো, কিন্তু রসগোল্লা কোথা থেকে খাবে সেটা তো ভাবতে হবে, কোন পদ্ধতিতে খাওয়া যায় সেটা ভাবতে হবে। তাই বলছে যে সৌরভ একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র, মানে ভাবটা যেটা। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসে। মানে কাজটা যে আবার ফুল ছাড়া গন্ধ তা না, কাজটা কিন্তু ফুল নিয়ে গন্ধটা, আর ভাবটা হচ্ছে ফুল ছাড়া গন্ধটা। ক্লিয়ার? কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, মানে কাজটি দিচ্ছে তোমাকে ভাবাবে। কাজ জিনিসটা ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে, মানে আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, আমরা যে পৃথিবীতে টিকে আছি, কি যেন কাজের মাধ্যমে, এবং আমরা ভাবি প্রতিনিয়ত, ভেবে ভেবে কাজ করি। এই জন্য বলছে যে ভাবটা হচ্ছে একটা উচ্ছ্বাস, অজানা উচ্ছ্বাস, এটা যার কোনো মূল্য নাই তেমন, কিন্তু যদি ভাবটা কাজের মধ্য দিয়ে হয় তাহলে সেটা গুড বা খুব ভালো হয়। আমি আশা করছি তোমরা এটা পরিষ্কার বুঝতে পারছো। আমরা আরেকটা প্যারা পড়বো। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব যে খুবই খারাপ কিছু তা না, আমি কিন্তু এটা বলেছি, তো ভাবতেও হবে, তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। প্রাবন্ধিক বলছেন যে ভাব জিনিসটা খুবই ভালো, মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গা ছোঁয়া দিয়া তাহাকে মাথাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। বলছে মানুষকে যদি তুমি একটা ভাবনার মধ্যে না আনতে পারো, যদি মানুষকে কাজে কবজায় আনিবার জন্য, মানে আয়ত্তে আনার জন্য সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া না দিতে পারো, মানে তার যে কোথায় দুর্বলতা, সে কোথায় বললে এই কাজটা করবে সেইটা খুঁজে বের করা, তাহাকে মাথাইয়া তুলিতে না পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। তো মানুষকে যদি সেই কাজটা তার ভেতরে একটা ভাবে পরিণত করে যে না এই কাজটা করা উচিত, তাহলে সে কাজটা করবে না। বিশেষ করে আমাদের এই ভাব পাগলা দেশে, মানে কি মানুষটা খালি ভাবে কি হবে, কি করতে চাচ্ছি আমি, কি করতে, কোন দিকে যায়, আসলে সেটা না বিষয়। এত চিন্তা করা যাবে না, কাজ করতে হবে। তুমি যেখানে যে সিচুয়েশনে যে পরিস্থিতিতে রয়েছে, তোমাকে সেই পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে, ভাবতে হবে যে আরো কিভাবে যাওয়া যায় সামনে। এই প্রবণতা যদি থাকে তাহলে অনেক দূর যেতে পারবে। এবং তাই বলছে যে মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্ব অপেক্ষা কোমল জায়গা, কোমল মানে নরম জায়গায় ছোঁয়া বা স্পর্শ দ্বারা দেখো ছোঁয়া দিয়া তাহাকে মাথাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করা যায় না। বিশেষ করে আমাদের এই ভাব পাগলা দেশে, মানে আমাদের দেশের লোক বেশি ভাবে, কাজ করে কম, কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথাই মাথাইয়া মশগুল করিয়া রাখিব, মানে আমি খালি গল্প করবো সারাদিন, এইটা এটা 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 আমি অমুক আমি তমুক, এও একটা মস্ত বদ খেয়াল, মানে এটাও একটা খারাপ বদ খেয়াল, মানে খারাপ দিক। তুমি যদি খালি গল্পই করবে, মানুষকে মজাই রাখবে, হাসি আনন্দের মধ্যে রাখবে, তা না। আমি যদি সারা ক্লাস গল্প করতে থাকি তাহলে তোমরা পড়বে কখন? এটা কিন্তু ভাবের জ্বালা। তাই বলছে এই ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতা থাকে না। যদি আমরা যা ভাবি সেটা যদি কাজে নিয়ে যেতে না করতে পারি, তাহলে সেই ভাবনাটা আমাদের কোনো কাজে লাগে না। এইটুকু দ্বারা আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো, ভাবনা হলো এমন একটা বিষয়, যদি শুধুই ভাবি তাহলে তার কোনো মূল্য নাই, কিন্তু আমরা যদি কাজের মধ্য দিয়ে আমরা ভাবতে থাকি, আমরা যে চিন্তা করি, আমরা যে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখি, তাহলে অবশ্যই আমাদেরকে কাজ করে দেখাতে হবে, ভাবতে হবে। এটা খারাপ না, ভাবনাটা খারাপ না, কিন্তু ভাবনাটা তখনই খারাপ হয় যখন সেটা কাজ হবে না, শুধু ভাবনা হবে। এই যে ভাবনাটা অনেক, এটা একবারে পাগলের উচ্ছ্বাস বা আনন্দ করা, কিন্তু এটা যদি কাজে লাগাও তাহলে জ্ঞানের কাজ হবে। তার মানে ভাব ও কাজ, বুঝতে পেরেছো? ভাব হলো এটা ভাবনা যা কাজের জন্য আমরা ভাবি, আর কাজ হলো এমন একটা জিনিস যা আমরা, যেমন একটা ফুল থেকে গন্ধ বেরোচ্ছে, আমরা পাশ থেকে গন্ধটা নিচ্ছি, খুব সুন্দর গন্ধটা, কিন্তু
যদি আমরা ফুলটা পেতে যাই তাহলে আমাকে কি করতে হবে, হয়তো একটা বাগানে যেতে হবে, হয়তো ফুলটা বাছাই করতে হবে কোন ফুলটা নেবে, তারপরে সেটাকে তুমি ছিঁড়ে তারপরে আসবা, মানে তখন অনেকগুলো কাজ করতে হবে। তখনই তোমার ওই যে ভাবনা চিন্তা ছিল যে কি সুন্দর ফুলটা যদি পেতাম, ওই ভাবটা বাস্তবায়িত হবে। অর্থাৎ আগে আমরা ভাবছি, পরক্ষণে আমরা কাজে যেতে হবে, তাহলে আমাদের সার্থকতা আসবে। যদি ভাবকে আমরা কাজের দাস বানাতে পারি। তো আমরা এই কথাটা বলে শেষ করছি। আগামী ক্লাসে আমরা এই অনুশীলনীর যে পড়াটা রয়েছে এটা সম্পূর্ণ পড়বো, আবার পড়ে তারপরে আমরা সবাই চলে যাবো অনুশীলনী পাঠে। তারপরে পরীক্ষা সৃজনশীল যা আছে সেটা বিষয়ে তোমাদেরকে আমি জানাবো। সাথে থাকার জন্য সবাই ধন্যবাদ। আগামী ক্লাসে আবার একটি নতুন এই বিষয়ে নতুন নতুন কিছু বিষয় নিয়ে আমরা হাজির হব। আশা করি তোমরা এটা বাসা থেকে একবার পড়ে আসবে। হয়তো তোমাদের জন্য বুঝতে অনেক কষ্ট হবে, কিন্তু এটা আমি বুঝিয়ে দেবো। আশা করি এটা আর কঠিন কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো আসি।